একটা অত্যন্ত পরিচিত ব্র্যান্ডের আউটলেটে শপিং করতে গিয়েছেন। শপিং শেষে তারা আপনার জিনিসপত্র নেয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ দিতে পারবে না, কিন্তু আপনাকে দিচ্ছে তারা দুইটা অপশন। একটা মিডিয়াম সাইজ ব্যাগ, দাম ৬০ টাকা, আরেকটা এক্সট্রা লার্জ, দাম ৭৫ টাকা। মিডিয়াম ও এক্সট্রা লার্জের মাঝে আর কিছু নেই। আপনি তখন ভাবতে বাধ্য হবেন যে মাত্র ১৫ টাকা বাড়িয়ে আপনি মিডিয়ামের বদলে এক্সট্রা লার্জ ব্যাগ পাচ্ছেন। সে সুপরিচিত ব্র্যান্ড আরং এখানে খুব সুন্দর করে দ্য ডিকয় এফেক্টকে কাজে লাগিয়ে ব্যবসা করে নিচ্ছে। ডিকয় এফেক্ট কি সেটা থাকছে ভিডিওর সামনে। আরং এটা এমন একটা হাউসহোল্ড নেম যে আপনি যদি আপনার বাসায় কিছু তল্লাশি চালান, আরংয়ের কিছু না কিছু বের হয়ে আসবেই। কিন্তু এই হাউসহোল্ড নেমটাই তাদের আনইথিক্যাল এবং কোয়েশ্চেনেবল কার্যক্রমের জন্য এখন বেশ সমালোচিত। আজকে দ্য সাইলেন্ট চ্যাপ্টারের এই ভিডিওটা হতে যাচ্ছে একটা বিজনেস কেস স্টাডি, আর সেই সাথে উন্মোচিত হবে আরংয়ের কালো মুখোশ, কিভাবে এদেশের নিম্নবিত্ত কারিগর ও হস্তশিল্পীদের এক্সপ্লয়েট করে আর দেশীয় সংস্কৃতিকে ঢাল হিসেবে ব্যবহার করে বছরে ২০০ থেকে ৫০০ মিলিয়ন ডলারের ব্যবসা করছে সেই বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। ৬ দিনের ব্যবধানে একটি পাঞ্জাবির দাম দ্বিগুণ করার দায়ে ৪.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেলসম্যানের জবটা করতে হলে আপনাকে মাস্ট ঠিক করতে হবে। শাড়ি আছে যেটার দাম ৬৫,০০০ বা ৩০,০০০, ৫৮,০০০, তাদের এখানে এই ক্রয় ভাউচারটা নেই। আরং পুরাই ফালতু। আরংকে সবাই বয়কট করে। এই যে দেখেন, একটা ছিঁড়া রাস্তায় পড়ে গেছে, ১৫ টাকা দামের ব্যাগ। এটা তো এটা আমরা বিক্রি করতে কাজে নেই। এটা আমরা বিক্রি করতে কাজে নেই। আরংয়ের ভেতরকার ঘাপলাগুলো বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে তাদের বিজনেস মডেল। আরংয়ের বিজনেস মডেল বুঝতে বুঝতে ঘাপলাগুলো আপনি নিজে কিন্তু ধরে ফেলতে পারবেন, তাই একটু মনোযোগ দিয়ে দেখুন। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠিত হবার ৬ বছর পর ১৯৭৮ সালে ব্র্যাকের একটা সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে আরংয়ের যাত্রা শুরু। ব্র্যাকের বর্তমানে ১৬টা সোশ্যাল এন্টারপ্রাইজ বিজনেসের মধ্যে আরং একটা। তাদের মূল মটো হচ্ছে প্রোভাইড এমপ্লয়মেন্ট অ্যান্ড ফেয়ার ওয়েজেস টু রুরাল আর্টিজানস, মানে গ্রামীণ কারিগর আর শিল্পীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সেটা ন্যায্য মজুরি দিয়ে। একটা হাইব্রিড নন প্রফিট ফর প্রফিট রেভিনিউ মডেলে পরিচালিত হচ্ছে আরং। নন প্রফিট ফর প্রফিট শুনেই তো একটু কিরকম এলোমেলো লাগছে, তাই না? মূলত ব্যবসা থেকে প্রফিট আর্ন করে এই প্রফিটকে আবারও নন প্রফিটেবল কাজ যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, ট্রেনিং ইত্যাদিতে ব্যয় করাই হচ্ছে নন প্রফিট ফর প্রফিট রেভিনিউ মডেল। আরং দাবি করে তারা তাদের প্রফিটের ৫০% ব্র্যাকের বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং কারিগরদের উন্নয়নে ডিস্ট্রিবিউট করে দেয়, আর বাকি ৫০% প্রফিট বিজনেস এক্সপ্যানশন আর অপারেশনসে ব্যয় করে। বাহ, কি মহৎ উদ্যোগ, তাই না? কিন্তু এইসব ক্লেমের এখনো পর্যন্ত কোনো এভিডেন্স বা অফিসিয়াল রেকর্ড পাওয়া যায়নি। সোশ্যাল ডেভেলপমেন্টের নামে তারা কোথায় ফান্ড ব্যবহার করছে তার এখনো পর্যন্ত কোনো অডিট রিপোর্ট সামনে আসেনি। আদৌ কি সোশ্যাল ডেভেলপমেন্টের ব্যবহার হচ্ছে এই ফান্ড? আপনার কি মনে হয়? দ্য সাইলেন্ট চ্যাপ্টারের কমেন্টে জানান। ঘাপলার পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে, আরো শুনুন। আরং মূলত দুইভাবে প্রোডাক্ট কালেক্ট করে। প্রথমটা এবং সবচেয়ে বড় সোর্সিং এর উৎস হচ্ছে আয়েশা আবেদ ফাউন্ডেশন বা এএএফ ফাউন্ডেশনের কর্মী ও কারিগরদের থেকে। আয়েশা আবেদ ফাউন্ডেশনের ১৫টা প্রোডাকশন সেন্টার এবং ৮০০-র বেশি সাব সেন্টার রয়েছে, যেখানে প্রায় ৩০,০০০-এর বেশি কারিগর কাজ করে। ইন্টারেস্টিং বিষয় হলো কারিগরদের মধ্যে ৯৭%ই নারী। ওমেন এম্পাওয়ারমেন্টের নাম করে তারা যে একটা ভয়াবহ সাইলেন্ট শোষণ চালাচ্ছে নারীদের উপর, তা কিন্তু একটু পরেই জানতে পারবেন। এবার সেই সেন্টারগুলির স্যালারি গ্রাফটা একবার দেখুন। কুড়িগ্রামে ১,১০২ জন কারিগরের মধ্যে ৩০%ই কোনো বেতন পাননি, আর মাত্র ১৭% কারিগর ২,০০০ টাকার বেশি বেতন পেয়েছেন। পাবনা সেন্টারে ১,৬৩৪ জন কারিগরের মধ্যে ৩৯% কোনো বেতন পাননি, মাত্র ১৫% ২,০০০ টাকার উপরে বেতন পেয়েছে। রাজবাড়ীতে ১,৭১৩ জনের মধ্যে ৪২% বিনা বেতন, মাত্র ১০% ২,০০০ টাকার উপর বেতন পেয়েছে। শেরপুরে ২,৮৪৯ জনের মধ্যে ৪৫%ই বিনা বেতন, ২৩% ২,০০০ টাকার উপরে বেতন পেয়েছে।
আমরা তো মাত্র কয়েকটা জেলার রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি। বেশিরভাগ সেন্টার এবং সাব সেন্টারের বেতনের হাল এরকমই। তবে মানিকগঞ্জ আর জামালপুরের মতো কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম দেখা গিয়েছে। সেখানে বিনা বেতনের চেয়ে 2000 টাকার বেশি বেতন পাওয়া কারিগরের পার্সেন্টেজটা কিছুটা বেশি ছিল। ওভারঅল হিসাব করলে দেখতে পাচ্ছেন যে 32% কারিগরি বিনা বেতনে কাজ করেছে বা করছে আড়ং-এর জন্য। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, বিনা বেতনে কর্মীদের দিয়ে কাজ করালো কিভাবে আয়েশা আবেদ ফাউন্ডেশন? মূলত ট্রেনিং এর নাম করে বিনা বেতনে তাদের খাটানো হয়ে থাকে কিছু সময়ের জন্য। আড়ং-এর প্রোডাক্ট সোর্সিং এর দ্বিতীয় উপায় হচ্ছে গ্রামগঞ্জের ফ্রিল্যান্স কারিগর যারা নিজেদের বাড়িতেই ভিন্ন ভিন্ন জিনিস বানিয়ে থাকেন, তাদের কাছ থেকে পণ্য কিনে নেয়। আড়ং-এর এরকম প্রায় 60,000-এর মতো ইন্ডিপেন্ডেন্ট আর্টিসান রয়েছেন। আর এসব ফ্রিল্যান্স কারিগরদের সাথে ঘাপলাটা বাঁধে দাম নিয়ে এবং বাকিতে কেনার ফলে। তারা একদম ফিক্সড একটা প্রাইস দিয়ে দেয় কারিগরদের। এই দামের মধ্যে তাদের কাছে সেল করতে হবে। তাদের প্রোডাক্ট বিক্রি হবার পর তারা টাকা পেমেন্ট করবে, এরকম ডিলও করা হয় কারিগরদের সাথে। ফলে পেমেন্ট পেতে বেশ সময় লেগে যায় কারিগরদের। অনেক সময় এই সকল মাল সাপ্লাই দেওয়ার জন্য কারিগররা লোন নেয় যাতে কাঁচামাল কিনতে পারে। পেমেন্ট যদি ডিলে হয়, সেই লোনের সুদের হারও কিন্তু পর্যায়ক্রমে বাড়তে থাকে। আড়ং কোয়ালিটির তুলনায় খুবই ওভারপ্রাইসড, এটা মোটামুটি সবাই জানে। এই ওভারপ্রাইসড আড়ং-এর একটা প্রোডাক্টের রিটেল প্রাইসের মাত্র 10 থেকে 20% টাকা পায় কারিগর। চলুন এবার প্রাইসের একটা ব্রেকডাউন দেখে আসি। ধরুন আড়ং-এর এই পাঞ্জাবিটা রিটেল প্রাইস বা শোরুমের প্রাইস 1500 টাকা। এই পাঞ্জাবি বানানোর জন্য কারিগর পায় মাত্র 150 থেকে 200 টাকা। র ম্যাটেরিয়ালস কস্ট 200 টাকাই ধরলাম, ডিস্ট্রিবিউশন কস্ট 100। যদিও পার প্রোডাক্ট এত বেশি হবে না, ডিস্ট্রিবিউশন কস্ট তাও ডেভিলস অ্যাডভাইজার হয়ে ধরে নিলাম 100। ফ্যাক্টরির ওভারহেড খরচ 150 টাকা। তাহলে টোটাল কত হলো? 700 টাকা। আরও 300 টাকা ধরলাম আমরা মার্কেটিং আর আউটলেট খরচ হিসেবে। তাও 500 টাকা, মানে 50% প্রফিট মার্জিন কিন্তু থেকেই যাচ্ছে। কি করছে তারা এই প্রফিট দিয়ে? কেন খরচ হচ্ছে না এই প্রফিট কারিগরদের দুঃখ দুর্দশা দূরীকরণে? আপনিই বলুন, এটা কোন ধরনের ন্যায্যতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা? কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে আড়ং-এর সাথে জড়িত বেশিরভাগ কারিগরই নারী। কারণ গ্রামের নারীদের কম বেতনে খাটানো খুবই সহজ। গ্রামে যারা নিয়মিত যান তারা কিন্তু বুঝতে পারবেন কতটা টানাপোড়েনে চলে প্রত্যেকটা পরিবার। কাজ করার সুযোগ কতটা কম, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো সুযোগ নাই বললেই চলে। তখন ব্র্যাক কিংবা আড়ং-এর মতো দৈত্যরা যখন আসে, তখন গ্রামের নারীরা ভাবে কাজ করে 500 টাকাও ঘরে আনতে পারলে মন্দ কি। ব্র্যাক যেহেতু এনজিও, সেহেতু গ্রামের মানুষ কিংবা নারীদের অবস্থা অক্ষরে অক্ষরে জানে। তাই স্বল্প পুঁজিতে নারীদের খাটিয়ে ন্যায্য মজুরি না দিয়ে নিজেরা করে যাচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা। কর্মী কারিগরদের ঠকিয়ে পেট ভরে না, সেই সাথে আড়ং প্রাইস ম্যানিপুলেশন করেও ধরা খেয়েছে। 2019 সালের 25শে মে একজন কাস্টমার আড়ং উত্তরার আউটলেট থেকে 730 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কেনেন। ঠিক তার 5 দিন পর 31শে মে গিয়ে দেখেন এক্স্যাক্ট সেম পাঞ্জাবিটার দাম হয়ে গিয়েছে 1307 টাকা। 5 দিনের ব্যবধানে একই পাঞ্জাবির 79% দাম বাড়ায় আড়ং। পরে সেই ক্রেতা ভোক্তা অধিকারে অভিযোগ জানালে তারা সেখানে অভিযান চালায়, অভিযোগের সত্যতা পায় এবং 4.5 লাখ টাকা জরিমানা করে। এখানে মজার ব্যাপার হচ্ছে, মনজুর মোহাম্মদ শাহরিয়ার ডেপুটি ডিরেক্টর, যিনি এই ইনভেস্টিগেশন লিড করেছিলেন, তাকে এই ঘটনার কিছুদিন পরই হঠাৎ করে বদলি করে দেওয়া হয়। আড়ং-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা কর্মকর্তাকে খুলনায় সড়ক ও জনপদ বিভাগে বদলির প্রজ্ঞাপন প্রকাশিত হয়। কি কিছু বুঝতে পারলেন? ,91.04% মুসলিমের দেশে একজন মানুষের দাড়ি রাখাটা কি মোটামুটি স্বাভাবিক একটা বিষয় না? কিন্তু 2021 সালে সিলেটের একটা আউটলেটে ইমরান নামের এক ব্যক্তিকে ইন্টারভিউ থেকে বাদ দেয়া হয় কারণ তিনি দাড়ি রেখেছেন। তাই আপনি যদি ক্লিন শেভ করতে পারেন তাহলে আপনার জবটা আমরা এখানে কনফার্ম করতে পারবো, এই কথা বলা হয় তাকে ইন্টারভিউ থেকে। তোনারা আমাকে বললেন আমাদের আড়ং-এর রুলস হচ্ছে সেলসম্যানের জবটা করতে হলে আপনাকে মাস্ট ক্লিন করতে হবে। এটা কিরকম ইসলামোফোবিয়া ব্র্যান্ড ভাই? আবার 2024 সালে LGBTQ কমিউনিটিকে ইনডিরেক্টলি সাপোর্ট করে কিছু রেইনবো ডিজাইনের কাপড় লঞ্চ করে আড়ং। তখন ব্যাপকভাবে আড়ং বয়কটের ডাক আসে। তখন ঈদের সিজন চলছিল আর আড়ং-এর সেলসও ব্যাপকভাবে নেমে আসে।
কিন্তু কেন যেন বাঙালিদের খুব দুর্বলতা কাজ করে এই আড়ং-এর প্রতি। সব কিছু জানার পরেও আবারও সব ভুলে স্বাভাবিকভাবেই ওভারপ্রাইসড জিনিসপত্র কিনতে থাকে আড়ং-এর থেকে। এবার 2025 সালে এসে আবার নতুন করে কন্ট্রোভার্সি নিয়ে হাজির হয় আড়ং। হঠাৎ করে তারা ঘোষণা দেয় তারা আর ফ্রিতে শপিং ব্যাগ দেবে না কাস্টমারদেরকে, টাকা দিয়ে শপিং করবেন, এরপর শপিং ব্যাগটাও কিনতে হবে। আর সেই টাকা নাকি তারা ব্যয় করবে গাছ লাগানোর জন্য। মনে আছে ভিডিওর একদম শুরুতে দ্য ডিকয় এফেক্টের কথা বলেছিলাম। ডিকয় এফেক্টকে কাজে লাগিয়ে কোম্পানি এমনভাবে অপশন সাজায় যাতে আপনি নিজের অজান্তেই তাদের বেশি দামের প্রোডাক্টটাই স্মার্ট চয়েস মনে করেন। তারা আসলে আপনাকে জোর করে কিছু বিক্রি করে না, শুধু আপনার ডিসিশন মেকিং প্রসেসটাকে ম্যানিপুলেট করে। আমরা তখন ভ্যালু না দেখে দেখি ভ্যালু ডিফারেন্স। এই ব্যাগগুলো বানাতে সর্বোচ্চ কত খরচ হতে পারে জানেন? 10 থেকে 12 টাকার বেশি হবে না, তাও ধরে নিলাম 20 টাকা অন অ্যান এভারেজ। সাপ্লাই চেইনের বেসিক্স অনুযায়ী পুরো দেশের সব আউটলেটে নিয়মিত ওদের গাড়ি যাচ্ছে। আড়ং-এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আগে থেকেই কিন্তু সর্টেড আউট। তাহলে প্রায় 200 থেকে 275% পর্যন্ত মুনাফা করছে পার ব্যাগ। সো এবার বুঝতে পারছেন কিভাবে আমাদেরকে সাস্টেইনেবিলিটির মূলা ধরিয়ে বিশাল বড় মার্জিনের প্রফিট হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার তারা দিচ্ছেও লো কোয়ালিটির ব্যাগ। আড়ং পুরাই ফালতু। আড়ংকে সবাই বয়কট করেন। এই যে দেখেন, ব্যাগটা ছিঁড়া রাস্তায় পড়ে গেছে, 15 টাকা দামের ব্যাগ। গতকালকে শপিং করে আসি, আজকেই ছিঁড়া গেছে। আড়ং কিন্তু বলতে পারতো আমার ব্যবসা, আমার ইচ্ছা, আমি আর এখন থেকে ফ্রিতে ব্যাগ দেব না। তাহলে কিন্তু আমাদের বলার কিছুই থাকতো না, যার যার বিজনেস পলিসি, তাই না? কিন্তু তারা কি ন্যারেটিভ নিয়ে আসলো? এখন থেকে আপনারা টাকা দিয়ে ব্যাগ কিনবেন আর সেই টাকা আমরা খরচ করব গাছ লাগানোর কাছে। কিন্তু কোম্পানির প্রফিট থেকে গাছ না লাগিয়ে এই গাছ লাগানোর দায়ভার ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়ার মানেটা কি? লাখ লাখ টাকার ব্যবসা করতেছে, কেন 2 টাকা 5 টাকার ব্যাগ আমার কিনে নিতে হবে? আমরা চাচ্ছি আপনারা ব্যাগটা আসলে বাসা থেকে আনি, মানে আপনারাও চাচ্ছেন বাসা থেকে ব্যাগ নিয়ে। এটা কি বাজার থেকে? এটা কেমন ফালতু এখন বুঝছেন? এটা তো এটা আপনারা বিক্রি করতে পারছেন এই জন্য। এটা আপনারা বিক্রি করতে পারছেন এই জন্য। প্রত্যেকটা আউটলেটে শত শত এসি চালিয়ে তারা কিন্তু পরিবেশের ক্ষতি করছে। গাছ লাগানো তো তাহলে আড়ং-এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতাতেই আসার কথা। ভোক্তাদের উপর তারা কি একটাবারও সার্ভে করে জানতে চেয়েছে এমন একটা গাছ লাগানোর উদ্দেশ্যে ভোক্তারা রাজি কিনা? কোনো ধরনের সার্ভে না করি একটা ব্যাগের দাম চাপিয়ে দেওয়া হয় ভোক্তাদের উপর। সাস্টেইনেবিলিটির নামে চলছে শুধুমাত্র প্রফিট এক্সট্রাকশন। আড়ং এদিকে নিজেই নিজেদেরকে ইন্টারন্যাশনাল ফেয়ার ট্রেড সার্টিফিকেট দিয়ে রেখেছে, এটা বোঝাতে যে তারা খুব ন্যায্যতার সাথে রুরাল আর্টিজানদের সাথে ব্যবসা করে যাচ্ছে। আড়ং-এর সবচেয়ে বড় ঢাল হচ্ছে কি জানেন? ব্র্যাক। এনজিওর নাম করে তারা কিন্তু ট্যাক্স মওকুফের বিশাল রকমের সুবিধা পাচ্ছে। নারী ও কারিগরদের উন্নয়নের নাম করে 40 থেকে 50% কম পারিশ্রমিক দিচ্ছে তারা প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য। কোয়ালিটির তুলনায় প্রাইস ট্যাগ বসিয়ে দিচ্ছে অনেক গুণ বেশি। আর এসব করতে করতেই এখন তাদের অ্যানুয়াল রেভিনিউ গিয়ে পৌঁছেছে 200 থেকে 500 মিলিয়ন ডলারে। আর তাদের মূল প্রতিশ্রুত গ্রামীণ উন্নয়ন শূন্য। এত কিছু জানার পরও কি আপনি আবারও যাবেন আড়ং-এ শপিং করতে? চান্সেস আর হাই আপনি যাবেন, কারণ এতদিন ধরে তারা যেই লেগাসি ক্রিয়েট করেছে সেটা কিন্তু খুব সহজে মুছে যাচ্ছে না। এই ব্যাপারে আড়ং-কে ক্রেডিট দিতেই হবে। তবে আড়ং যদি একদম সৎ উদ্দেশ্য নিয়ে প্রকৃতপক্ষে এদেশের হস্তশিল্পী, কুটির শিল্পী, পোশাক শিল্পীদের উন্নয়নে কাজ করে, তখন কিন্তু কারো মনেই আর সেকেন্ড থট আসবে না আড়ং থেকে কেনাকাটা করার জন্য।